ক্লাস 12 স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ বা বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটার কিছুটা অংশ পড়াবো। যে প্রক্রিয়ায় অণুজীবদের মধ্যে জিনের কারিগরি ঘটিয়ে এবং জীবদেহে প্রয়োগ করে শিল্প ঘটিত প্রক্রিয়ার উন্নতি সাধন ও মানুষের কল্যাণ সাধন করা হয় তাকে জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি বলে। বায়োটেকনোলজির প্রয়োগগুলো হলো 1 নম্বর, চিকিৎসাবিদ্যায় এর একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ, ভ্যাকসিন, হরমোন ইত্যাদি প্রস্তুত করে মানুষের বিভিন্ন দুরারোগ্য রোগ সারানো হচ্ছে। 2 নম্বর, কৃষিকার্য ও উদ্যানবিদ্যায় প্রয়োগ। জিনগত যান্ত্রিক পরিবর্তন ঘটিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ, পেস্ট প্রতিরোধী উদ্ভিদ, ক্লোনিং, আগাছানাশক, নাইট্রোজেন আবদ্ধকরণ ইত্যাদি সম্ভব হয়েছে। 3 নম্বর, খাদ্য ও পানীয় উৎপাদনে প্রয়োগ। ইস্টের কোহল সন্ধান ঘটিয়ে এবং ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে কেক, পাউরুটি ইত্যাদি উৎপাদন, অ্যালকোহল উৎপাদন, দই, মাখন, চিজ ইত্যাদিও উৎপাদন করা যায়। 4 নম্বর, রাসায়নিক উৎপাদন। জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটিয়ে বিভিন্ন রাসায়নিক শিল্পে নিত্য নতুন রাসায়নিক পদার্থ উৎপন্ন করা হচ্ছে। এরকম কয়েকটা রাসায়নিক পদার্থ হলো ইথানল, অ্যাসিটোন, বিউটানল, পলিমার ইত্যাদি। 5 নম্বর, জ্বালানি প্রস্তুতি। জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটিয়ে জৈব গ্যাস যেমন মিথেন, ইথেন, ইথানল ইত্যাদি প্রস্তুত করা হয়। যেমন কোহল সন্ধান পদ্ধতির সাহায্যে গুড় থেকে ইথানল, গোবর থেকে গোবর গ্যাস ইত্যাদি প্রস্তুত করা হয়। এবার বলছি মূল নীতি। উৎপাদক বস্তু তৈরি করার জন্য জৈব প্রযুক্তিবিদ্যাকে 3টি প্রধান ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে 3টি ধাপের কথা বলছি, যে কাঁচামাল, সেখান থেকে উজানে প্রক্রিয়াকরণ, সেখান থেকে জৈবিক রূপান্তর, তারপরে ভাটার অভিমুখে প্রক্রিয়াকরণ আর ফাইনালি বিশুদ্ধ উৎপাদন। 1 নম্বর বলছি উজানে প্রক্রিয়াকরণ। এই ধাপে কাঁচা মালকে প্রক্রিয়াকরণ করা হয় অণুজীবের বিক্রিয়া করার মতো সুবিধাজনক অবস্থায় আনার জন্য। এর ফলে অণুজীবদের বিক্রিয়া করা সহজসাধ্য হয়। 2 নম্বর, জৈবিক রূপান্তরণ। অণুজীবদের বৃদ্ধি এবং বিপাক করার সুযোগ দেয়া হয়, যেমন একটি প্রক্রিয়া সন্ধান বা ফার্মেন্টেশন। যতক্ষণ না আকাঙ্ক্ষিত উৎপাদক বস্তু পাওয়া যায় ততক্ষণ অণুজীবদের বিক্রিয়া করা সুযোগ দেয়া হয়। আকাঙ্ক্ষিত বস্তুর উদাহরণ হলো প্রোটিন, অ্যান্টিবায়োটিক, অ্যালকোহল, অ্যামাইনো অ্যাসিড, হরমোন ইত্যাদি। 3 নম্বর, ভাটার অভিমুখে প্রক্রিয়াকরণ। আকাঙ্ক্ষিত উৎপাদক বস্তু বিশুদ্ধ অবস্থায় তৈরি হয় না, তার সঙ্গে অনেক কিছু মেশানো অবস্থায় থাকে। সেই জন্য উৎপাদক বস্তুর বিশুদ্ধকরণ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ উৎপাদিত বস্তুকে আলাদা করা হয়। জৈব প্রযুক্তিবিদ্যার আন্তঃনিয়মানুবর্তিতামূলক বৃত্তি। একজন জৈব প্রযুক্তিবিদ রসায়ন, অণুজীববিদ্যা, জৈব রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, অনাক্রমবিদ্যা, জিন তত্ত্ব, শারীরবিদ্যা, আণবিক জীববিদ্যা, কৃষিবিদ্যা ইত্যাদি প্রযুক্তিবিদ্যা গ্রহণ করে। এইসব প্রযুক্তিবিদ্যাকে যোগান বা ইনপুট বলা যেতে পারে। এরপর অণুজীবদের সাহায্যে উৎপাদনকারী বস্তুর প্রক্রিয়াকরণ চলে। প্রক্রিয়াকরণের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, ইমিউনোকেমিস্ট্রি, ইনভিট্রো সেল কাল্টিভেশন, বায়োপ্রসেস টেকনোলজি ইত্যাদি অন্তর্ভুক্ত। প্রক্রিয়াকরণের পর যে আউটপুট পাওয়া যায় তাদের ব্যবসায়িক প্রয়োগ আছে, যেমন অ্যানিম্যাল এগ্রিকালচার, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, প্ল্যান্ট এগ্রিকালচার, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস, ফুড প্রসেসিং, ফার্মেন্টেশন টেকনোলজি, ডায়াগনস্টিক ইত্যাদি। এবার আসছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
জিন প্রযুক্তিবিদ্যা বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথার অর্থ জিন বা ডিএনএকে নিপুণভাবে সুবিধাজনক অবস্থায় পরিবর্তিত করে অপর কোনো কোষে প্রবেশ করিয়ে ওই বহিরাগত জিন বা ডিএনএকে গ্রাহক কোষের ডিএনএর সঙ্গে প্রতিলিপি গঠন করার উপযুক্ত এবং অপত্য কোষে সঞ্চারযোগ্য করে তোলা। যেহেতু জিন প্রযুক্তিবিদ্যায় ইউক্যারিওটিক ডিএনএর ক্ষুদ্র অংশকে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য বাহকের ডিএনএর সঙ্গে যুক্ত করে নতুন সংযুক্ত ডিএনএ সৃষ্টি করা হয়, তাই জিন প্রযুক্তিবিদ্যাকে নতুন সংযুক্তি ডিএনএ প্রযুক্তিবিদ্যা বলা হয়। কোনো কোষ বা জীবের জিনের গঠন বিন্যাসকে নির্বাচিতভাবে স্থানান্তরণ, সন্নিবেশন বা পরিবর্তনের দ্বারা সুবিধাজনক অবস্থায় নিয়ে এসে কৌশল প্রয়োগ করাকে জিন প্রযুক্তিবিদ্যা বলে। জিন প্রযুক্তিবিদ্যার ধাপগুলো হলো: 1 নম্বর, নির্বাচিত জিন বা ডিএনএ সংগ্রহ। 2 নম্বর, জিন বা ডিএনএকে প্রস্তুত করা। 3 নম্বর, উপযুক্ত ভেক্টরের মাধ্যমে নির্বাচিত জিন বা ডিএনএকে প্রবেশ করিয়ে নতুন সংযুক্তির ডিএনএ গঠন। 4 নম্বর, নতুন সংযুক্তির ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্যান্য পোষক কোষে প্রবেশ করানো এবং প্রতিপালন। 5 নম্বর, ট্রান্সজেনিক বা পরিবর্তিত কোষকে নির্বাচন। 6 নম্বর, জিন প্রযুক্তিবিদ্যার লব্ধ ট্রান্সজেনিক জীবের ব্যবহার। এবার বলছি জিন প্রযুক্তিবিদ্যার জন্য যে জিন বা ডিএনএ সংগ্রহ করা হয় সেই সম্পর্কে বলছি। জিন প্রযুক্তিবিদ্যার প্রথম ধাপ হলো নির্বাচিত জিন বা ডিএনএ সংগ্রহ। উদাহরণের সাহায্যে পদ্ধতিটা একটু বর্ণনা করছি। যেমন ধরো মানুষের ইনসুলিন হরমোন জিন প্রযুক্তিবিদ্যার প্রথম সাফল্য। ব্যাকটেরিয়ার দেহে মানুষের ইনসুলিন তৈরির জিন প্রবেশ করিয়ে ব্যাকটেরিয়ার দেহে ইনসুলিন প্রস্তুত করা হয়েছিল। এর জন্য প্রথমে আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ সংগ্রহ করা হয়েছিল, যেমন মানুষের ইনসুলিনের জিন। এখানে বলা দরকার যে মানুষের জিন ইউক্যারিওটিক জিন, কিন্তু ব্যাকটেরিয়ার জিন প্রোক্যারিওটিক জিন। ইউক্যারিওটিক জিন বা ডিএনএ দুভাগে বিভক্ত, এক্সন ও ইন্ট্রন। এক্সন থেকে ট্রান্সক্রিপশনের দ্বারা আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় যাকে ট্রান্সলেশন বলে। ইন্ট্রন থেকে ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন ঘটনা, এসব ঘটনা না ঘটার জন্য কিছুই উৎপন্ন হয় না। ইউক্যারিওটিক ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হওয়ার পর তার ইন্ট্রনগুলোকে স্প্লাইসিং এর দ্বারা কেটে বাদ দেওয়া হয়। স্প্লাইসিং কথার অর্থ হলো ফাঁস গঠন করে কাটা। সুতরাং এরপর এমআরএনএতে শুধু এক্সনগুলোই থেকে যায়। এবার সম্পূর্ণ এমআরএনএটি ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করতে সক্ষম হয়। এবার বলছি পরিপূরক ডিএনএ সম্বন্ধে। আকাঙ্ক্ষিত জিনকে নির্বাচন করার সবচেয়ে ভালো উপায় এমআরএনএ থেকে পরিপূরক ডিএনএ উৎপন্ন করা। আকাঙ্ক্ষিত জিনটি যে প্রোটিন উৎপন্ন করে তা যে কোষে গঠিত হয় সেই কোষ থেকে এমআরএনএ সংগ্রহ করা হয়। যদি আকাঙ্ক্ষিত জিন ইনসুলিন হরমোনের জিন হয়, তবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এমআরএনএ সংগ্রহ করা হয়, কারণ ইনসুলিন বিটা কোষেই উৎপন্ন হয়। এমআরএনএ সংগ্রহ করার পর তার সঙ্গে রেট্রোভাইরাস থেকে সংগৃহীত রিভার্স ট্রান্সক্রিপ্টেজ প্রয়োগ করা হয়। এই উৎসেচকের দ্বারা এমআরএনএকে ছাঁচ বা টেমপ্লেট হিসাবে ব্যবহার করে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে একতন্ত্রী এমআরএনএর পরিপূরক ডিএনএ উৎপন্ন করা হয়। এই পরিপূরক ডিএনএটি এমআরএনএর সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এরপর ক্ষার বা উৎসেচক প্রয়োগ করে এমআরএনএকে ভেঙে দেওয়া হয়। একতন্ত্রী সিডিএনএটা পড়ে থাকে। এরপরে সিডিএনএর একটি প্রান্তে চুলের কাটা গঠন সৃষ্টি হয়। এরপর ডিএনএ পলিমারেজ 1 যুক্ত করলে এই পলিমারেজ চুলের কাটা গঠনকে প্রাইমার হিসাবে ধরে ওই প্রান্ত থেকে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডগুলো যুক্ত করতে থাকে। ফলে দ্বিতন্ত্রী ডিএনএ উৎপন্ন হয়, যার এক প্রান্তে চুলের কাটার গঠন আছে। এবার S1 নিউক্লিয়াস উৎসেচকের সাহায্যে চুলের কাটার গঠনকে কেটে বাদ দেওয়া হয়, ফলে দ্বিতন্ত্রী পরিপূরক ডিএনএ পাওয়া যায়।
এই সিডিএনএতে কোনো ইন্ট্রন থাকে না বলে এখানে আরএনএ স্প্লাইসিংয়ের কোনো প্রয়োজন হয় না, করে মানে ইন্ট্রনটা বাদ দেওয়ারও দরকার হয় না। এই পদ্ধতিতে সহজেই আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ পাওয়া যায়। ডিএনএর রাসায়নিক সংশ্লেষ। আকাঙ্ক্ষিত জিন যে প্রোটিন উৎপন্ন করে প্রথমে সেই প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সজ্জা নির্ধারণ করতে হবে। ধরা যাক এডিএইচ হরমোনের জিন সংশ্লেষ হবে। এডিএইচ হরমোনটি 9টি অ্যামাইনো অ্যাসিড আছে। গবেষণায় জানা গেছে প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টি বেসযুক্ত একটি কোডন বা ট্রিপ্লয়েড কোডন গঠন হয়। এই ট্রিপ্লয়েড কোডনগুলিতে ডিএনএতে যেভাবে পরপর সাজানো থাকে প্রোটিনে, মানে পরপর প্রোটিন সাজানো থাকে, অ্যামাইনো অ্যাসিডগুলো সেভাবে পরপর সাজানো থাকে। যেহেতু অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড জানা আছে, সেজন্য প্রথম অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টি বেস, মানে প্রকৃতপক্ষে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, হ্যাঁ, দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টি বেস ইত্যাদি পরপর যুক্ত করে গবেষণাগারে ডিএনএ সংশ্লেষ করা সম্ভব। এই কৃত্রিম সংশ্লেষিত ডিএনএতে 9টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 27টা বেস থাকবে। এই পদ্ধতিকে রিভার্স ট্রান্সলেশনও বলা হয়। নির্বাচিত আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ প্রস্তুতিকরণ। আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ নির্বাচন করে সংগ্রহ করার পর পরের কাজ হলো তাকে উপযুক্ত বাহক বা ভেক্টরের সঙ্গে যুক্ত করা। কারণ ভেক্টরের মাধ্যমে ডিএনএকে ব্যাকটেরিয়ায় প্রবেশ না করালে ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে অবস্থিত উৎসেচক এই বহিরাগত ডিএনএকে ভেঙে দেবে। নির্বাচিত আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএকে ভেক্টরের সঙ্গে যুক্ত করতে হলে তাকে উপযুক্ত করার জন্য বিজ্ঞানীরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ব্যবহার করেন। নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএকে এবং ভেক্টর ডিএনএকে নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইটে কেটে দেয়। কাটবার ফলে উভয় প্রকার ডিএনএর 2 প্রান্ত 18 প্রান্ত গঠিত হয়। 18 প্রান্ত গঠিত হলে জুড়বার সুবিধা হয়। বিজ্ঞানীরা ভোতা প্রান্ত যুক্ত ডিএনএকেও বিশেষ পদ্ধতির মাধ্যমে 18 প্রান্তে পরিণত করে। যেহেতু অ্যাডেনিন এবং থাইমিন পরস্পর পরিপূরক, তাই সহজেই পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যায়। এবারে উপযুক্ত ভেক্টরের মধ্যে নির্বাচিত ডিএনএকে প্রবেশ করিয়ে নতুন সংযুক্তি ডিএনএ গঠন। ব্যাকটেরিয়ার মধ্যে নির্বাচিত ডিএনএ প্রবেশ করানোর জন্য উপযুক্ত ভেক্টরকে নির্বাচন করতে হয়। বিভিন্ন প্রকারের ভেক্টর পাওয়া যায়, যেমন প্লাসমিড, কসমিড, ব্যাকটেরিওফাজ, ফাজমিড ইত্যাদি। ব্যাকটেরিওফাজ ও প্লাজমিড মিশিয়ে ফাজমিড তৈরি করা হয়। নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ এবং ভেক্টর ডিএনএ একই প্রকার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাটা হয়। নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ এবং ভেক্টর ডিএনএ উভয়েরই 2 প্রান্তে 18 প্রান্ত গঠিত হয়। এবার নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ এবং ভেক্টর ডিএনএকে একসঙ্গে রেখে দেওয়া হয়। যেহেতু 18 প্রান্তগুলো পরস্পর পরিপূরক, তাই নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ এবং ভেক্টর ডিএনএ পরস্পরের 18 প্রান্তের সঙ্গে এমনভাবে যুক্ত করা হয় যে ভেক্টর ডিএনএর মাঝে নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ প্রবেশ করে। এরপর লাইগেজ উৎসেচক প্রয়োগ করে ইউক্যারিওটিক ডিএনএ এবং ভেক্টর ডিএনএকে ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা দৃঢ়ভাবে যুক্ত করা হয়। এভাবে ভেক্টর ডিএনএর মাঝে নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএকে জুড়ে যে সংকর ডিএনএ প্রস্তুত করা হয় তাকে নতুন সংযুক্তি ডিএনএ বা রিকম্বিন্যান্ট ডিএনএ বলা হয়। নতুন সংযুক্তি ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য কোষে প্রবেশ করানো এবং প্রতিপালন। নতুন সংযুক্তি ডিএনএ সহ ভেক্টরকে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানোর অনেক পদ্ধতি আছে। প্রধান 3টে পদ্ধতি হলো: 1 নম্বর ট্রান্সফেকশন। ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত অতিসারক মাধ্যমে
প্লাজমিড ভেক্টর এবং ব্যাকটেরিয়াকে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 90 সেকেন্ড রাখা হয়। এরপর 37 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 90 সেকেন্ড রাখা হয়। ফলে ক্যালসিয়াম আয়ন চ্যানেল খুলে যায় এবং তার মধ্যে প্লাজমিড ব্যাকটেরিয়ায় প্রবেশ করে। 2 নম্বর পদ্ধতি হলো ইলেকট্রোপোরেশন। প্লাজমিড ভেক্টর এবং ব্যাকটেরিয়াকে পালন মাধ্যমে রেখে বিদ্যুৎ চালনা করলে প্লাজমিড ভেক্টর ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করতে পারে। বিদ্যুৎ প্রবাহের ফলে ব্যাকটেরিয়ায় প্লাজমিড পর্দার চ্যানেল গঠিত হয়, যার মধ্যে দিয়ে প্লাজমিড ব্যাকটেরিয়ায় প্রবেশ করে। 3 নম্বর প্রসেস হলো লাইপোজোমের মাধ্যমে। লাইপোজোম চক্রাকারে সজ্জিত লিপিড অণু দ্বারা গঠিত। লাইপোজোমের অভ্যন্তরে জলীয় মাধ্যম আছে, যাতে ডিএনএ প্রবেশ করিয়ে দিলে তা লাইপোজোমের মাধ্যমে বাহিত হতে পারে। লাইপোজোমের মধ্যে নতুন সংযুক্তি ডিএনএ সহ ভেক্টরকে প্রবেশ করিয়ে দিলে লাইপোজোমগুলো প্লাজমা পর্দায় ফসফোলিপিড স্তরের সঙ্গে মিশে যায় এবং ভেক্টরের যে পোষক কোষ সেখানে প্রবেশ করে। ট্রান্সজেনিক কোষ। ট্রান্সজেনিক বা পরিবর্তিত কোষকে নির্বাচন। প্লাজমিডের মধ্যে অ্যাম্ফিসিলিন ও টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে। প্লাজমিড ভেক্টর পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করেছে কিনা তা জানবার জন্য ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া কোষকে অ্যাম্ফিসিলিন ও টেট্রাসাইক্লিন যুক্ত পালন মাধ্যমে কালচার করা হয়। যে ব্যাকটেরিয়াতে নতুন সংযুক্তি ডিএনএ যুক্ত প্লাজমিড প্রবেশ করেছে সেগুলো ছাড়া অন্য ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের প্রভাবে মারা যাবে। এরপর প্লাজমিডের মধ্যে নির্বাচিত ইউক্যারিওটিক জিন বা ডিএনএ প্রবেশ করেছে কিনা তা পরীক্ষা করা হয়। অ্যাম্ফিসিলিন ও টেট্রাসাইক্লিন যুক্ত পালন মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে ছিল তাদের কিছু তুলে এনে এস গ্যালযুক্ত পালন মাধ্যমে রাখা হয়। যেসব প্লাজমিডে নির্বাচিত ইউক্যারিওটিক জিন প্রবেশ করেছে তাদের এলএসি-জেড জিনটি 2 টুকরো হয়ে গেছে এবং কার্যকারিতাও হারিয়ে ফেলেছে। এর ফলে বিটা গ্যালাক্টোসাইডেস উৎপন্ন হবে না এবং এক্স গ্যাল ভাঙবে না, পালন মাধ্যমে বর্ণহীন থেকে যাবে। আবার যেসব প্লাজমিডে নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএ প্রবেশ করেনি তাদের ল্যাকজেড জিন অক্ষত কার্যকারী থেকে যাবে। ফলে বিটা গ্যালাক্টোসাইডেস উৎপন্ন হবে এবং এস গ্যাল যুক্ত পালন মাধ্যমকে বর্ণহীন রেখে দিয়েছে। তাদের মধ্যে নির্বাচিত ইউক্যারিওটিকে ডিএনএ সহ প্লাজমিড প্রবেশ করেছে। ওই ব্যাকটেরিয়াগুলো আলাদা করে পালন মাধ্যমে বংশবৃদ্ধি করানো হয়। বহিরাগত নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএর বহু প্রতিরূপ গঠন। প্লাজমিড ভেক্টর বহিরাগত ইউক্যারিওটিক ডিএনএ যুক্ত সহ ব্যাকটেরিয়াদের পুষ্টিযুক্ত পালন মাধ্যমে বংশবৃদ্ধির জন্য রাখা হলো। 30 মিনিট পর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করে। সুতরাং কয়েকদিনের মধ্যে বহু লক্ষ ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। যেহেতু ব্যাকটেরিয়ার মধ্যে শত শত প্লাজমিড থাকতে পারে এবং এই প্লাজমিডগুলো ব্যাকটেরিয়া বিভাজনের সঙ্গে সঙ্গে নিজেরাও প্রতিলিপি গঠন করতে থাকে, ফলে কোটি কোটি নির্বাচিত ইউক্যারিওটিক ডিএনএর ক্লোন গঠিত হয়। একটি ব্যাকটেরিয়া কোষ থেকে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া উৎপন্ন হয় বলে একে কোষের ক্লোন বলে। ব্যাকটেরিয়ার উপনিবেশের মধ্যে স্বাধীনভাবে প্রতিলিপি গঠনে সক্ষম কোটি কোটি ডিএনএ থাকে বলে তাদের ডিএনএ ক্লোন বলা হয়। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। অল্প সময়ের মধ্যে ডিএনএ ক্লোন করার জন্য ক্যারি মুলিস 1983 খ্রিস্টাব্দে একটি পদ্ধতির প্রবর্তন করে। এই পদ্ধতির নাম পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা সংক্ষেপে পিসিআর। পোষক কোষ ব্যবহার করে ক্লোনিংটা সময় সাপেক্ষ, কিন্তু পিসিআর পদ্ধতির মাধ্যমে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে একটি দ্বিতন্তি ডিএনএকে 10 লক্ষ গুণ বৃদ্ধি করা যায়। ডিএনএর বৃদ্ধি 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ক্লোনিংয়ের জন্য নির্বাচিত ডিএনএ, প্রাইমার ডিএনএ, 4 প্রকার ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেটস, টিএকিউ পলিমারেজ, ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি একসঙ্গে নেওয়া হয়। এই দ্রবণটিতে 90 থেকে 100 ডিগ্রি উষ্ণতায় 1 থেকে 2 মিনিট রাখা হয়। ফলে দ্বিতন্তি ডিএনএর হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যায় এবং দুটি একতন্তি পরস্পর আলাদা হয়ে যায়। এই একতন্তি ডিএনএ দুটো এবার টেমপ্লেট হিসাবে কাজ করবে। দ্বিতীয় ধাপে
দ্রবণটিতে খুব তাড়াতাড়ি 30 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উষ্ণতায় নামিয়ে আনা হয় এবং 1 মিনিট এই উষ্ণতায় রাখা হয়। এত অল্প সময়ের মধ্যে একতন্ত্রী ডিএনএ দুটো পরস্পর জুড়ে যেতে পারে না, কিন্তু প্রাইমারগুলো দুটি একতন্ত্রী ডিএনএ এর সঙ্গে আটকে যায়, মানে টেমপ্লেটটার সাথে আটকে যায়। তৃতীয় ধাপে দ্রবণটিকে 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যাওয়া হয়। এই উষ্ণতায় একতন্ত্রী ডিএনএকে টেমপ্লেট হিসাবে ধরে টিকিউ পলিমারেজের সহায়তায় প্রাইমার ডিএনএর সঙ্গে এনটিপিগুলি যুক্ত করে নতুন ডিএনএ সংশ্লেষ হয়, ফলে দুটি দ্বিতন্ত্রী ডিএনএ গঠিত হয়। তৃতীয় ধাপ সম্পন্ন হলে একটা চক্র শেষ হয়। এই চক্র আবার পুনরাবৃত্তি করা হয়। প্রতিবার নির্বাচিত ডিএনএ দ্বিগুণ হয়ে যাবে। স্বয়ংক্রিয় তাপীয় চক্রাকারী যন্ত্রের সাহায্যে তাপমাত্রা কম বেশি করা হয়। কম্পিউটারের সাহায্যে চক্রের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। সুতরাং পিসিআর এর সাহায্যে 2000 বেস পেয়ারের কম দৈর্ঘ্য বিশিষ্ট নির্বাচিত নির্দিষ্ট ডিএনএর যত ইচ্ছা ক্লোন তৈরি করা সম্ভব। এবার বলছি ক্লোনিং এর সুবিধা ও অসুবিধা। প্রথমে বলছি সুবিধা। 1 নম্বর, ক্লোনিং এ একই জিনোটাইপের একাধিক জীব তৈরি করা যায়। 2 নম্বর, গৃহপালিত পশুদের মধ্যে সুগুণসম্পন্ন প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করায় ক্লোনিং এর বেশি উপযোগী পদ্ধতি। 3, জিন প্রযুক্তি প্রাপ্ত পছন্দের প্রাণী বা উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করতে গেলে ক্লোনিং পদ্ধতি বেশ সহায়ক হতে পারে। 4 নম্বর, প্রাণীদের ক্ষেত্রে ক্লোনিং এর মাধ্যমে যে কোনো যৌন চরিত্রের প্রাণী উৎপাদন করা সম্ভব। 5 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণে লুপ্তপ্রায় প্রাণী বা অবলুপ্তির পথে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করতে ক্লোনিং পদ্ধতি উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে। 6 নম্বর, পালন মাধ্যমে কোনো কোষ বা জীবাণুর মধ্যে দরকারি জিনের প্রবেশ ঘটিয়ে কোষের ক্লোনিং দ্বারা প্রয়োজনীয় জিনের সংখ্যা বৃদ্ধি করা যায় এবং জিনটিকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। 7 নম্বর, বিশেষ সতর্কতার সঙ্গে ক্লোনিং ঘটালে সাধারণ জনন পদ্ধতির চেয়ে এর মাধ্যমে সাফল্য বেশি পাওয়া যেতে পারে। 8 নম্বর, ক্লোনিং এর মাধ্যমে অপত্য সৃষ্টির জন্য পুরুষের কোনো দরকার হয় না। এবার বলছি ক্লোনিং এর অসুবিধা। 1 নম্বর, ক্লোনিং এ একই রকম একাধিক জীব সৃষ্টি হয় বলে এটি জীববৈচিত্র্য সৃষ্টির পরিপন্থী। 2 নম্বর, প্রাণীদের ক্ষেত্রে ক্লোনিং ঘটানোর জন্য ডিম্বাণুদাত্রী একটি স্ত্রী প্রাণী ছাড়াও অতিরিক্ত ধাত্রীমার প্রয়োজন হয়। 3 নম্বর, বিশেষ সতর্কতার সঙ্গে কৃত্রিম পদ্ধতিতে ক্লোনিং ঘটাতে হয় বলে এটি অনেকটা ব্যয় সাপেক্ষ। 4 নম্বর, সাধারণভাবে ক্লোনিং এর সাফল্যের হার কম এবং মৃত্যু হার বেশি। 5 নম্বর, প্রাণী, উদ্ভিদ বা কোষ ক্লোনিং এর ক্ষেত্রে এটি উন্নতি প্রদায়ক মনে হলেও মানুষের ক্ষেত্রে ক্লোনিং ভয়াবহ পরিণতির ইঙ্গিত দেয়। এবার পিসিআর এর সুবিধা বলছি। 1 নম্বর, জিন ক্লোনিং এর প্রচলিত পদ্ধতি ব্যাকটেরিয়া কোষে ডিএনএ টুকরো প্রবেশ করিয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি দ্বারা করা হয়। এর জন্য অনেক সময় লাগতো এবং অনেক ঝক্কি সামলাতে হতো। বর্তমানে পিসিআর এর মাধ্যমে খুব অল্প পরিমাণ ডিএনএ থেকে যত ইচ্ছা ডিএনএ কয়েক ঘন্টায় তৈরি করা যায়। 2 নম্বর, পিসিআর এর মাধ্যমে নমুনা ডিএনএর মধ্যে বিশেষ নিউক্লিওটাইড সজ্জাকে খুঁজে বের করা সম্ভব। রক্তে ভাইরাসের উপস্থিতি জানার জন্য ভাইরাসের ডিএনএর পরিপূরক প্রাইমার তৈরি করে পিসিআর এ ব্যবহার করা হয়। প্রাইমার মিলে গেলে অনেক ডিএনএ তৈরি হবে, না হলে ডিএনএ তৈরি হবে না। আধুনিক রোগ নির্ণয় পিসিআর এর সাহায্যে এইচআইভি-কে শনাক্ত করা হয়েছে। 3 নম্বর, জিন ঘটিত রোগ শনাক্তকরণের জন্য পিসিআর ব্যবহার করা হয়। 4 নম্বর, ফরেনসিক মেডিসিনে অপরাধী শনাক্তকরণের জন্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ব্যবহার করা হয়। গবেষণার কাজে প্রচুর পরিমাণে ডিএনএ তৈরি করার জন্য পিসিআর খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জিন থেরাপি করার জন্য পিসিআর ব্যবহার করে ডিএনএ নতুন নমুনা তৈরি করা হয়। এবার বলছি পিসিআর এর সীমাবদ্ধতা বা লিমিটেশনস। 1 নম্বর বলি, প্রাইমার তৈরির জন্য
নমুনা ডিএনএর সজ্জা কিছুটা জানতেই হবে, না হলে প্রাইমার একতন্ত্রী ডিএনএর সঙ্গে যুক্ত হবে না। 2 নম্বর, পিসিআর এর মাধ্যমে ডিএনএ বৃদ্ধি করার সময় বাইরে থেকে ডিএনএ মিশে গিয়ে নমুনা ডিএনএকে সংক্রামিত করতে পারে, এর ফলে সঠিক ফল পাওয়া যাবে না। 3 নম্বর, ডিএনএর প্রতিলিপি গঠিত হওয়ার সময় নিখুঁত ডিএনএ প্রস্তুত করা সম্ভব নয়, কারণ পিসিআর এ ব্যবহৃত উৎসেচক টিএকিউ পলিমারেজে প্রুফ সংশোধনের ক্ষমতা নেই। 4 নম্বর, যে ডিএনএকে পিসিআর এর মাধ্যমে বৃদ্ধি করার জন্য নির্বাচিত করা হয় তার মাপ 2000 বেস পেয়ারের কম হতে হবে। পিসিআর এ এই ধরনের লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। আচ্ছা, আজকের পড়া এই পর্যন্ত থাকলো। পরের দিন আমি আবার এই বায়োটেকনোলজি চ্যাপ্টারটার পরবর্তী অংশটা পড়াবো। ঠিক আছে?